যখন আমি আমার ছেলের ট্রিটমেন্ট করাতে যাব তখন প্রত্যেকটা মানুষের এতটাই সমস্যা হচ্ছে। আচ্ছা, এই সমস্যাগুলো যখন আমি দিল্লিতে থাকতেই আমি হয়তো বলেছিলাম যে আমাকে তোমাদের কাছে হেল্প চাইতেও লাগতে পারে, তখন কেন এই জমির ব্যাপারে একটাও কথা ওঠেনি যে তোমাদের এত জমি আছে সেগুলো আগে বিক্রি করো বা লোন নাও, তারপরে তুমি আমাদের কাছে চাবা, আগে গাড়িটা বিক্রি করো। তখন একটা প্রশ্নও উঠেনি, একটা কমেন্টও আসেনি। তখন কেন আসেনি বলো তো? যদি তখন আসতো না, আমি মরে যেতাম, তবুও কারো কাছে হাত পাততাম না, আমি মরে যেতাম, ঠিক আছে? কারণ আমি তোমাদের কথাতে এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম, বা ভেবেছিলাম যে না, সবাই হেল্প করবে। হ্যাঁ, সবাই হেল্প করেওছে। এই যে 2-1 মানুষ বা কয়েকজন মানুষের যে এত সমস্যা হচ্ছে, দিদিভাই দাদাভাই, তখন যদি তোমরা কমেন্ট করতে না আমাকে যে প্রিয়া, ভালোভাবে যদি বলতে প্রিয়া আগে জমি টমি বিক্রি করো তারপরে মানুষের কাছে চাও, তখন দেখতে আমি সত্যি এই কাজটাই আগে করতাম। যদি না করতে পারতাম তাহলে তোমাদের কাছে আমি হাত পাততাম না, ঠিক আছে? তখন তোমরা বলনি, আর এখন একটা মানুষের কথায় তোমরা উঠে পড়ে লেগেছো আমাকে বলার জন্য। তাহলে আমার মাথাটা খারাপ হবে না কেন? এখানে আমার একটা ছেলেকে আমি ট্রিটমেন্ট করাবো, সেই ছেলেটার ট্রিটমেন্টের জন্য আমি যখন সবার কাছে হাত পাতলাম, 2-3 দিন পরে এমন কি ঘটনা হলো যার জন্য তোমরা আমাকে পাগল করে দিচ্ছ। তো এই জমির ডিটেলস, এই জমির ব্যাপারে আমি যখন বাড়িতে জানতে পারলাম, তোমাদেরকে বলি যে এই জমিগুলো হচ্ছে খাস জমি। তোমরা বুঝতেই পারো খাস জমি কি, যারা বোঝো না তারা বড়দের কাছ থেকে, বাড়ির যারা গুরুজন থাকে তাদের কাছ থেকে শুনতে পারবে যে খাস জমি কি। এগুলোকে বন খাস বলে। এই জমির কোনো কাগজ হয় না, জমির পাট্টা থাকে। তো তাও বা চেষ্টা করতাম, খাস জমিতে কোনো রকম লোন হয় না, তাও বা চেষ্টা করতাম। এই যে এই গ্রাম আর আমার শ্বশুরবাড়ির গ্রাম কিন্তু একই, যে জমিগুলো রয়েছে ওদের, সেই জমিগুলো কিন্তু খাস জমি। তো যাই হোক, যাও বা একবার হলেও চেষ্টা করতাম যে খাস জমিতে কি লোনটা নেওয়া যায়। আমি পাপাকে এখনও ফোন করলাম, পাপা এরকম কোনো ব্যবস্থা আছে যে খাস জমিতে লোন নিতে পারবো? পাপা বললে, দেখ রে, আমার জমিটা তো আমার নামেই হলো না, আমি কি করে খাস জমিতে করব। এখন তোমরা যে আমাকে বলছো যে যার জমি তাকে গিয়ে রিকোয়েস্ট করতে, দিলে অবশ্যই। তোমরা যদি আমাদের কাছে চাইতে পারো, তোমার বাড়ির লোকের কাছে চাইতে পারো না, সেটা কি বললে বিশ্বাস করবে? এত কিছু বলা যায় না পরিবার সম্পর্কে, এত কিছু ইউটিউবে বলা যায় না বন্ধুরা, এত কিছু বলা। আমি এতটাই নিরুপায়, বলা যায় না এত কিছু পরিবারের ব্যাপারে। আমার এখন কি করা উচিত বলো তো? তোমাদের কাছে আমি টাকা চেয়ে আমার কি করা উচিত? টাকাগুলোকে এখন বলো তো। আজকে রীতিমতো কমেন্ট করা হচ্ছে টাকাগুলো আমরা অপাত্রে দান করেছি। কমেন্টগুলো এখানে চেক করতে পারো, আমি দিয়ে দিচ্ছি। কমেন্ট করা হচ্ছে রীতিমতো যে টাকাগুলো অপাত্রে দান করেছি, আমাদের টাকা আমাদেরকে ফেরত দাও। আমার কি করা উচিত বন্ধুরা? আমার ভিউয়ার্সদের কাছে আমি প্রশ্ন করছি, আমার কি করা উচিত? তোমরা কমেন্ট করে জানিও। এখন যদি আমি বলি যে ঠিক আছে তোমাদের টাকা আমি ফেরত দেবো, তাহলে কি বলবে জানো? প্রিয়ার অহংকার। যদি আমি সেটা না বলে যদি আমি টাকাটা আমার কাছে রেখে দিই, তাহলে কি বলবে জানো? প্রিয়া লোভী। তো বন্ধুরা, ভিডিওর শুরুটা তো তোমরা সবাই দেখলেই। তো আমি আমার ভিডিওর শুরুতে প্রিয়াকে একটা প্রশ্ন করতে চাই যে তোমার মূল উদ্দেশ্য কি প্রিয়া? ছেলেকে সুস্থ করা না কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার প্লে করা? তুমি যখন সবার কাছে হেল্প চেয়েছো, নিশ্চয়ই অনেকটা বুঝে শুনেই তুমি সবার কাছে হেল্প চেয়েছো, এবং সবাই তোমাকে ভালোবেসে তোমার পাশে দাঁড়াতে চেয়েছে। এটাকে হেল্প বলে না। একজন মা তার সন্তানকে সুস্থ করার জন্য যদি কারো কাছে সাহায্য চায়, সেটাকে এইভাবে সাহায্য বলে না। ওইটুকু সন্তান, ওইটুকু ছোট্ট একটা শিশুর জন্য সবাই আগিয়ে আসে, প্রত্যেকে তার নিজের সামর্থ্য অনুযায়ী আগিয়ে আসে। কিন্তু তুমি দেখছি সেটাকে যতটা না ঘটছে তার থেকে একটু বেশি, মানে অনেকটা বেশি, কি বলবো, ইগোর জায়গা থেকে নিচ্ছ ব্যাপারটাকে। এতটা ইগো থাকলে পরে তো বোধহয় ওআইটিতে সত্যি কাজ করা সম্ভব নয়। তুমি তো জানো যে যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তুমি সবার কাছে হেল্প চেয়েছো, সেই প্ল্যাটফর্মে এমন একটা ক্যারেক্টার আছে, সে সবাইকে নিয়ে কথা বলে, কাউকে ছাড়ে না, এবং সবাইকে নিয়ে প্রচণ্ড নোংরাভাবে কথা বলে। এটা তো তুমি নিজেই জানো, এটা নিয়ে তুমি নিজেও কথা বলেছো। সে তোমাকে নিয়ে এর আগেও অনেক ধরনের অনেক নোংরা কথা বলেছে। সেগুলো যদি তুমি সহ্য করে যেতে পেরেছো, তখন যদি তুমি কোনো সেভাবে রেসপন্স না করে থাকো, আর আজকের বিষয়টা তো অনেক বেশি সেন্সিটিভ, তোমার সন্তান, তুমি একজন মা, সেখানে 2-1টা কমেন্ট
একজন কি বললো, তাতে দু একজন মানুষ বা ভিউয়ার্সরা তোমাকে কি বললো সেটাই তোমার কাছে এত বেশি ম্যাটারেবল হয়ে উঠলো যে লক্ষ লক্ষ ভিউয়ার্সরা যারা কিনা তোমাকে ভালোবাসে তাদের ভালোবাসা তোমার চোখে পড়ছে না। তুমি বারবার একই প্রসঙ্গ ধরে কথা বলে যাচ্ছ, ইগনোর করতে পারছো না এগুলোকে। তোমার এখন ফার্স্ট ফোকাস হওয়া উচিত তোমার ছেলে, তোমার ছেলে হওয়া উচিত ফার্স্ট ফোকাস। তুমি একমাত্র মানুষ নও যে কিনা নিজের সন্তানের জন্য বা যাকে আমরা ভালোবাসি আমাদের নিজেদের কাছের লোকের জন্য, অনেকেই আছে, অনেক মানুষই আছে যারা অন্যের কাছে সাহায্য চায়, তুমি তো একমাত্র মানুষ নও। তো তাদের নিয়ে যেমন পজিটিভ অনেক কিছু থাকে, নেগেটিভও থাকে। নেগেটিভ না থাকলে পজিটিভটা আমরা বুঝতে পারি না, আর ওয়াইটিতে নেগেটিভ পজিটিভ থাকবে না এটা তো হতে পারে না, নেগেটিভটাই বেশি থাকে। তো সেখানে তোমাকে লক্ষ লক্ষ মানুষ এত ভালোবাসা দিচ্ছে তোমার ছেলের জন্য, তাদের এত গুড উইশেস তোমাকে ভরিয়ে দিচ্ছে, তারপরেও তুমি দু একটা কমেন্ট, দু একটা মানুষের কথাকে ইগনোর করতে পারছো না। তোমাকে প্রত্যেকদিন এই ধরনের থাম্বনেল চিপকে, এই ধরনের কথাকে রিপ্লে দিয়ে তোমাকে ভিডিও আনতে হবে কেন? আমার প্রশ্ন তোমার কাছে। তুমি বলছো আজকে তুমি তাদের টাকা ফেরত দেবে, তোমরা তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট সহ পাঠিয়ে দাও কে কত টাকা দিয়েছো, আমি ফেরত দেবো। কারণ আমার ভিউয়ার্সটা যা বলবে আমি সেটা শুনেই করবো। আমি ফেরত দিলে পরে বলবে আমার অহংকার, আবার না দিলে পরেও বলবে যে আমি লোভী। এটা কোনো কথা নয়। তুমি একটা ভিডিওর মারফত সবাইকে বলেছো, কিন্তু স্পেসিফিক কাউকে ধরে ধরে তুমি বলোনি যে তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো, কখনো নয়। তুমি বলেছো যে যতটুকু পারবে আমার পাশে এসে দাঁড়াও। আচ্ছা, এরকম তো অনেক হয়, আমরা কত অর্থ অপাত্রে দান করি, নষ্ট করে ফেলি না? আর এটা তো আমরা এমন একটা কাজে দিচ্ছি যে একটা সন্তান সুস্থ হয়ে এই পৃথিবীতে থাকবে, একটা মায়ের কোল আলো করে থাকবে। তাহলে তুমি বারবার কোথাও গিয়ে মনে হচ্ছে না দু চারটে মানুষকে তুমি অ্যান্সারেবল হতে গিয়ে দু চারটে মানুষের কাছে তুমি আমাদেরকে ইগনোর করছো, আমাদেরকে হার্ট করছো? তোমার মনে হচ্ছে না যে আমরা যারা তোমাকে ভালোবাসি, আর তুমি কি চাইছো বলো তো? বারবার এই ধরনের এক একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও দিচ্ছ, ভিডিওর মাঝখানে এসে বারবার একই কথা বলছো, আর এতে তো তোমাকে নিয়ে আরো বেশি কন্ট্রোভার্সি হবে। তুমি জানো না তোমার একটা ভিডিও 10টা কন্ট্রোভার্সি তৈরি করে? তুমি যাকে মেইন করে আজকে ভিডিওটা করেছো, যার উদ্দেশ্য করে তুমি বলেছো যে একটা মানুষের কথায় তোমরা কয়েকজন আমাকে কেন এই ধরনের প্রশ্ন করছো, সেই মানুষটা তো তুমি আরো সুযোগ করে দিচ্ছ সেই মানুষটাকে তোমার এই ধরনের ভিডিও দিয়ে দিয়ে। তুমি জমি বিক্রি করবে, তুমি গাড়ি বিক্রি করবে, এত ক্লারিফিকেশন তোমাকে কেন দিতে হবে? এত ক্লারিফিকেশন তো আমরা চাইনি। আমরা চেয়েছি তোমার সন্তান সুস্থ হোক, তোমার সন্তান সুস্থ হয়ে তোমার কাছে থাকুক। আমরা আয়ুষের জন্য করেছি, আমরা তোমাকে ভালোবাসি বলে করেছি, আমরা আয়ুষকে ভালোবাসি বলে করেছি। তো কে কি বললো তাতে ওই দুই একটা মানুষের কথা শুনে এতগুলো মানুষকে তুমি হার্ট করতে পারো না, কখনো পারো না প্রিয়া। আর সে তো করবেই, যার যেটা ক্যারেক্টার। এত ক্লারিফিকেশন তুমি কেন দিচ্ছ? কেন তুমি বলছো যে তুমি গাড়িটা বিক্রি করবে, জমিটা নিয়ে জমিটা খাস? আমরা এত কিছু জানতে চাইনি আমরা। আর আমরাও জানি যে মানুষ অ্যাট ফার্স্ট নিজের কাছে যেটা থাকে সেটাকেই আগে ছাড়ার চেষ্টা করে, সেটা দিয়েই চেষ্টা করে যে আমি আমার কাছের মানুষটাকে সুস্থ করব। যখন সেটাতে কুলায় না তখনই সে অন্যের কাছে গিয়ে সাহায্য চায়। এটুকু সেন্স আমাদের মধ্যে আছে। তুমি কি মনে করছো তোমার এই ক্লারিফিকেশনগুলো তুমি দেবে, তারপর আমরা বুঝবো কেন তুমি জমি বিক্রি করতে পারছো না, তুমি গাড়িটা কেন কিনলে, বাড়িটা কেন করলে? মানুষের বাঁচার জন্য সবটা দরকার না। তুমি কোনো লাক্সারি বাড়ি করোনি যে তুমি ওয়াইটি করে পয়সা পেয়েছো বলে লাক্সারি একটা লাইফ লিড করছো, লাক্সারিয়াস একটা বাড়ি করেছো। আর গাড়িটা হয়তো কিনেছো কারণ আয়ুষকে নিয়ে তোমার ট্রিটমেন্টের জন্য যেতে হয়, শুধু সেটাই ইস্যু না। গাড়িটা কিনেছো, তুমি গাড়িটাকে ভাড়া খাটাও, সেখান থেকে তোমার আর্নিং আসে, সেই জন্য গাড়িটা কিন্তু তুমি তোমার বিলাসিতার জন্য কেনোনি, এটুকুও আমরা জানি। কারণ তুমি তো আজকে থেকেই ওয়াইটিতে কাজ করছো না, তুমি ওয়াইটিতে তো বেশ কিছুদিন হয়ে গেছে, 2 বছরের ওপর হয়ে গেছে তুমি ওয়াইটিতে কাজ করো, 2 বছরেরও বেশি হবে ওয়াইটিতে তুমি কাজ করছো। তাহলে তুমি জানো না ওয়াইটিতে কি হতে পারে? 10টা মানুষ যদি তোমাকে ভালো বলে সেখানে 2টো মানুষ তো খারাপ থাকবেই, তোমার সেই দুজনকে নিয়েই কথা বলতে হবে। আর 10টা মানুষ যে হার্ট হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না। তাই আমি তোমাকে বলবো পার্সোনালি, আমি একজন মা হয়ে হাত জোর করে বলবো এই সমস্ত মানুষের কথার কোনো রিপ্লে তুমি দিওই না, কোনো রিপ্লে দেওয়ার প্রয়োজনই নেই তোমার। তুমি এগুলোকে জাস্ট ইগনোর করো, তুমি তোমার ছেলের দিকে ফোকাস করো। আমরা তোমায় ভালোবাসি, তোমার পাশে আছি, তোমার ছেলেকে ভালোবাসি, তোমার ছেলের পাশে আছি, আমরা আছি তোমার পাশে। এদের কথায় কি যায় আসে? লক্ষ লক্ষ মানুষ যেখানে তোমার পাশে আছে, 2-4 জনের কথা তোমার কি যাবে আসবে? আর তুমি কি স্পেসিফিক কাউকে নাম ধরে ধরে বলেছো আমাকে তুমি সাহায্য করো, তুমি সাহায্য করো? তাহলে কে তোমায় টাকা দিয়েছে, কিভাবে টাকা দিয়েছে, সেই টাকাটা তুমি কেন ফেরত দিতে চাইবে?
কেন? সে তো নিজের ইচ্ছা তোমাকে টাকাটা দিয়েছে, তুমি তো তার নাম ধরে বলোনি যে তুমি আমাকে টাকা দিয়ে যাও। এত দায় তোমার নেই প্রিয়া, যারা বলছে তাদের দায়, তোমার এত দায় নয়। তুমি চুরি ডাকাতি করার জন্য টাকা চাওনি, বা অন্য কারোর মতো একটা কেস পড়েছে কোর্ট কেস, সেই কোর্ট কেসটা জেতার জন্য ভিক্ষা চাওনি। তুমি সন্তানকে সুস্থ করার জন্য চেয়েছো, তার জন্য তোমাকে আমি স্যালুট জানাই, স্যালুট। অন্য লোক তো মানুষকে নিয়ে নোংরা নোংরা কথা বলে কোর্ট কেসে ফেসে গিয়ে ভিক্ষা চায়, তুমি তো সেটা করোনি। তুমি একটা শিশুকে এই পৃথিবীতে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য তুমি অন্যের কাছে সাহায্য চেয়েছো। এটাকে সাহায্য বলে না প্রিয়া, এটাকে ভালোবাসা বলে। আমরা তোমাকে একটুও সাহায্য করিনি, আমরা ভালোবেসেছি আয়ুষকে, আয়ুষ সোনাকে ভালোবেসে করেছি। তাই আমি রিকোয়েস্ট করব এই ধরনের মানুষগুলোকে ইগনোর করো, জাস্ট ইগনোর করো। আমরা তোমার পাশে আছি। তুমি এখন আয়ুষকে সুস্থ করো, তোমার ফার্স্ট প্রায়োরিটি এখন আয়ুষ, ওকে সুস্থ করে নিয়ে এসো। তুমি তো বললে আগে আমি আমার ছেলেকে সুস্থ করি, তারপরে সমস্ত কথার জবাব দেবো। সব কথার জবাব প্রিয়া মুখে দিতে হয় না, সময়ের জন্য কিছু ছেড়ে দিতে হয়। সময়ের জন্য ছেড়ে দাও, সময় নিজেই উত্তর দেবে। আর কিচ্ছু বলার নেই প্রিয়া তোমাকে। তুমি খুব স্ট্রং মাইন্ডের মেয়ে, এটুকু আমি জানি। শূন্য থেকে এসে আজকে তুমি এখানে দাঁড়িয়েছো, আমি জানি সব ভালো হবে, তুমি নিজেকে গুছিয়ে নিতে পারবে। আর আয়ুষ বাবার জন্য আমার তরফ থেকে আবার অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা। খুব তাড়াতাড়ি আয়ুষ বাবা সুস্থ হয়ে তোমার কোলে ফিরে আসুক এবং আমাদের মাঝে ফিরে আসুক। তো বন্ধুরা, যাই হোক, প্রিয়াকে নিয়ে আমার যতটুকু যা বলার ছিল আমি বলেছি। আমার খারাপ লেগেছে যেটা দেখে, সেটা নিয়ে আমি কথা বললাম। এই ভিডিওটা কালকের, প্রিয়া আজকেও একটা লাইভ করেছে, লাইভেও কিছু কথা বলেছে। আমি লাইভটা দেখে আসার পরেই ভিডিওটা স্টার্ট করলাম, কারণ কালকে এটা নিয়ে ভিডিও করার মতো সময় আমার কাছে ছিল না। যাই হোক, এটা নিয়ে আমি আর কথা বলবো না। আমার যে দ্বিতীয় টাইটেল দিয়েছি তোমরা দেখেছো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো আমি সেটা নিয়েই আজকে কথা বলতে এসেছি। আজকে খুব ভালো লাগলো, আমি দেখে আসলাম যে MS ফ্যামিলির মন্দিরা, সোমনাথ, ওদের মেয়ে, ওরা সবাই গীতাদির বাড়িতে গেছে। গীতাদিকে নিয়ে আমি আগেও দুবার ভিডিও করেছি। আমার গীতাদিকে পার্সোনালি খুব ভালো লাগে, কি না গীতাদির সাথে আমার পার্সোনালি কোনো রিলেশন নেই কিংবা কোনো রকম যোগাযোগ নেই। তবে ওই মানুষটাকে আমি বেশ কিছুদিন মানে কি, গীতাদি যখন থেকে চ্যানেল খুলেছে বেশ তার কিছুটা সময় পর থেকে আমি নিয়মিত দর্শক বলতে পারো। গীতাদি তখন আমার চ্যানেল ছিল না, আমি গীতাদিকে দেখি এবং গীতাদিকে আমার ভালো লাগে। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই দেখি, অনেককেই আমার ভালো লাগে, তার মধ্যে গীতাদি একজন যাকে কিনা আমার ভীষণ ভালো লাগে। তো গীতাদির বাড়িতে আজকে মন্দিরা গেল, আমার খুব ভালো লাগলো। ওদের বাড়িতে খাওয়া দাওয়া করলো, সবটাই ভালো লাগলো। এখানে সেটা নিয়ে আমার কিছু বলার নেই। গীতাদি একজন খুব ভালো মনের মানুষ, এটা আমি সবসময় বলি এবং আমি জানি, বিশ্বাস করি বলেই বলি। তো শুধু এই কথাটুকুই বলার জন্য যে মন্দিরা, দেরি করে হলেও তুমি বিষয়টাকে বুঝেছো। আজকে তুমি যার কাছে সাহায্য চেয়েছিলে তোমার নোংরামিটাকে সাপোর্ট করার জন্য বা ঢাকার জন্য, সে কিন্তু তোমাকে বিক্রি করে খাচ্ছে। দেখতে পেয়েছো, সেও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর এই যে গীতাদি, যার কাছে তুমি অ্যাট ফার্স্ট সাহায্য চেয়েছিলে, কিন্তু সে তোমার নোংরামিটাকে ইগনোর করেছিল, ডিনাই করে দিয়েছিল, তোমাকে সেই মুহূর্তে সাহায্য করেনি, কিন্তু তোমাকে সাহায্য করেছিল তোমার সংসারটা জোড়া লাগার জন্য। আজকে সেই সংসারটা তোমার জোড়া লেগেছে, তুমি ভালো আছো, তোমার এই দিনে তোমার পাশে সে দাঁড়িয়েছে, তোমার কাছে সবসময় সে থাকে এবং তোমার খোঁজ খবর নেয়। তোমার নোংরামিকে নয়, তোমার ভদ্রতাকে, তোমার সম্মানকে সে রেসপেক্ট করে বলেই আজকে গীতাদি তোমার সঙ্গে আছে। আজকে গীতাদির সাথে তোমাদের সম্পর্কটা খুব ভালো। আমি জানি তোমার মায়ের বিষয়টা তো আমি বলেছিলাম ভিডিও করে, তোমার মাকে তুমি টাকা দিয়েছিলে, সেটাও কিন্তু সম্ভব হয়েছিল শুধুমাত্র গীতাদির জন্যই। গীতাদি না থাকলে আজকে নিপা কাকিমাকে তুমি টাকা দিতে পারতে না। নিপা কাকিমার সঙ্গে কিন্তু তোমার সেরকম কোনো যোগাযোগ নেই। আজকে গীতাদি ছিল বলেই সেই জায়গাটা সম্ভব, এবং আমি মন থেকে বিশ্বাস করি এই গীতাদিই পারবে মা আর মেয়ের মধ্যে সমস্ত দূরত্ব মুছিয়ে দিতে। তো আজকে যে টাইটেলটা আমি রেখেছি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, সেটা দেখতে পেলে তো? শুধু মন্দিরাকে বলছি না, আমি আমার প্রত্যেকটা ভিউয়ার্সকেও বলছি, সৎসঙ্গে স্বর্গবাসী হয়। আজকে গীতাদির মতো মানুষ ছিল বলেই আজকে মন্দিরা এরকম একটা ভালো জীবন হয়তো নিজে না চাইলে পেতো না, সেটা আমি জানি, কিন্তু গীতাদির অনেক অবদান আছে। আজকে মন্দিরা বুঝতে পারছে ও জীবনে কি হারাতে বসেছিল, আর সেটাকে ফিরে পেয়ে ও জীবনে স্বর্গের মতো সুখ ও অনুভব করছে, তাই কি না বলো? আর যার হাত ও ধরেছিল, যাকে ও কাছের মানুষ ভেবেছিল, সে শুধু মন্দিরার সর্বনাশই করে গেল। সে কিন্তু সেই দিনও মন্দিরাকে ঢাল করে নিজের কন্টেন্ট বানিয়ে নিজের চ্যানেলকে ওপরে তুলল। আজও মন্দিরাকে নোংরা বানিয়ে নিজের চ্যানেলকে চালিয়ে যাচ্ছে, বিক্রি করে খাচ্ছে মন্দিরাকে, রীতিমতো মন্দিরাকে বিক্রি করে খাচ্ছে।
তারপরও তার কিন্তু কোনো মানে নিজের কোনো পরিবর্তন নেই, এত কিছুর পরেও কোনো পরিবর্তন নেই। আমি তো একটা কথা সবসময় বলি, স্বভাব যায় না মোলে, যার যে ক্যারেক্টার সে সহজে পারে না সেই ক্যারেক্টার থেকে বেরিয়ে আসতে। আর উনি মানে সেই রেসপেক্টেবল দিদি, তার এই ক্যারেক্টারের জন্য ওআইটিতে সে হয়তো বিলং করছে বলতে পারো, কারণ তার এই কন্ট্রোভার্সি যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা বাদ দিয়ে তার যে বাকি চ্যানেলগুলো আছে সেগুলোতে কিন্তু সেরকম কোনো ভিউজ নেই। সেই নোংরা কথা দিয়েই মানুষকে ধরে রেখেছে। সে বুঝতে পেরে গেছে নোংরামি না করলে সে ধরে রাখতে পারবে না, তাই না? যার জন্য সেই মানুষটা যে কিনা সবসময় পরকীয়াকে সাপোর্ট করে, তার নিজের পরকীয়াটাও কিন্তু বেরিয়ে এসেছিল ওয়াইটির সামনে। হতে পারে আমাদের কাছে কোনো প্রুফ নেই, আমরা প্রুফ দেখাতে পারিনি, তবে সে কিন্তু সরাসরি ডিনাইও করতে পারেনি যে তার পরকীয়া ছিল। সে কিন্তু ডিনাই করেনি, সে কিন্তু সম্মতি জানিয়েছিল যে হ্যাঁ তার সম্পর্ক ছিল, কিন্তু এই কথাটাও সে বলেছিল যে কোনো কি প্রমাণ আছে, না কোনো প্রমাণ নেই। তবে এটা সত্যি, সব কিছু তো প্রমাণ থাকে না। মন্দিরা বোকা, মন্দিরা প্রচণ্ড বোকা। যে মন্দিরা বোকা না হলে তোমার মতো এমন একজন মানুষ যে কিনা সর্বদাই সবার ক্ষতিটাই চেয়ে আসে, সর্বদা সবাইকে বিক্রি করে সে নিজে খায়, সেই মানুষটার হাত ধরেছে মন্দিরা। মন্দিরা তখন বলতে পারো আবেগে, ওটাকে তো ভালোবাসা বলে না, ওটাকে বলে আবেগ। পরকীয়াটা অ্যাকচুয়ালি তো ভালোবাসা না, পরকীয়াটা আবেগ। তো সেই আবেগে ভেসে গিয়ে মন্দিরা তখন ভালো মন্দ জ্ঞানটাই হারিয়ে ফেলেছে। জ্ঞানটা হারিয়ে ফেলেছিল বলে আজকে তুমি সুযোগ পাচ্ছ মন্দিরাকে বিক্রি করে খাওয়ার। আজকে যখন মন্দিরা নিজের জ্ঞানটাকে আবার ফিরে পেয়েছে, আবেগটাকে বাদ দিয়ে বিচার বিবেচনা করতে পেরেছে, ভালোবাসার জায়গাটা খুঁজে পেয়েছে, তখন কিন্তু মন্দিরা তোমার থেকে সরে দাঁড়িয়েছে। আর সেটাই হয়েছে সব থেকে বড় কাল তোমার জীবনে। তুমি সেটাকেই সহ্য করতে পারছো না, তাই বারবার একই রকম ভিডিও তুমি দিয়েই যাচ্ছ আর একই জিনিস বিক্রি করে খাচ্ছ। আর কাকে নিয়েই বা না করছো? একটু আগে যখন আমি প্রিয়াকে নিয়ে শুরু করলাম, তোমরা বন্ধুরা তো শুনতেই পেলে, নিজের কানেই সবটা শুনলে, আমার বানানো গল্প নয়। তো প্রিয়া কেন তার বাবার জমি বিক্রি করছে না, কেন গাড়ি বিক্রি করছে না, সেটা করে কেন প্রিয়া ছেলের ট্রিটমেন্ট করছে না, কেন অন্যের কাছে প্রিয়া ভিক্ষে চাইছে? প্রিয়া তো ছেলেকে সুস্থ করার জন্য সবার কাছে সাহায্য চাইছে। তুমি তো কোর্ট কেস জেতার জন্য ভিক্ষে চেয়েছো, নোংরামি করে কোর্ট কেসে ফেসেছো সেটার জন্য। তাহলে কে কাকে জ্ঞান দিচ্ছে, কে কাকে বলছে? মানুষের ক্যারেক্টারের বাইরে কিছু কিছু মানুষ থাকে বেরোতে পারে না, আবার কিছু কিছু মানুষ থাকে নিজেদেরকে সময়ের সাথে সাথে পরিবর্তন করে। তো এই মানুষটা আমাদের ওয়াইটির এমন একটা ক্যারেক্টার যে কিনা নিজেকে কোনো দিনও সংশোধন করতে পারবে না। কালকের ভিডিও দিয়েই আমি তোমাদেরকে বলেছি যে সে জাস্ট পরশুদিন একটা ভিডিও দিয়ে বলেছিল সে আর কন্ট্রোভার্সি করবে না, কন্ট্রোভার্সি থেকে বিরতি নিচ্ছে। সে 2 দিন সময় চায় একটু ভেবে দেখার জন্য, সে যদি কন্ট্রোভার্সি থেকে দূরে থাকতে পারে কিনা, কারণ সে কাজ পাগল, তো কাজকে খুব ভালোবাসে। এমনও হতে পারে সে আর কোনোদিন হয়তো কন্ট্রোভার্সি করলোই না, কিংবা 1 মাস পর কিংবা 1 বছর পর আবার ফিরে আসলো। একটা দিনও যায়নি, একটা দিন সময়ও কিন্তু যায়নি, তার মধ্যেই পরের দিনই সে ফিরে এসেছে। এবং যে একটা দিন সে ভিডিও দেয়নি, সেই একটা দিনে সে দুটো লাইভ করেছে, পরের দিনই সে ফিরে এসেছে। তার মানে কি টাকার লোকটা এত বেশি, সে বুঝতে পেরেছে কন্ট্রোভার্সি না করলে তো আমার আর্নিংটা হবে না। আমার কথা সেটা কথা নয়, প্রত্যেকেই নিজেদের ট্যালেন্ট দেখাতে এসেছে, এটা কোনো খারাপ কিচ্ছু নয়। আমিও এখানে কাজ করছি, আমিও কন্ট্রোভার্সি করছি, করুক না, কন্ট্রোভার্সি করে তার পরিচিতি করুক না, 100 বার করবে, 1000 বার করবে, তার রাইট আছে করার। কিন্তু মানুষকে নিয়ে এইভাবে কাটাছেড়া, এইভাবে যাকে নিজের বোন বলে তার নিজের বুকে আশ্রয় দিল, যাকে সে সারা ওয়াইটির এগেনস্টে গিয়ে সাপোর্ট করলো, আজকে তাকে বিক্রি করে সে খাচ্ছে। এটা কি ধরনের মানসিকতা? একটা মা সন্তানের জন্য তার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আমরা সবাই জানি প্রিয়ার আর্থিক অবস্থা, এতগুলো টাকা প্রিয়া কেন, একটা আচ্ছা ঘরের মানুষও এতগুলো টাকা অ্যারেঞ্জ করতে পারে না এত সহজে, সম্ভব নয়। তারও অনেক উপায় করে এই টাকাগুলো অ্যারেঞ্জ করতে হয়। সেখানে প্রিয়া তো সামান্য একটা মানুষ। আজকে প্রিয়া ওয়াইটি করে বলে প্রিয়া এইভাবে আছে, ওয়াইটি না করলে প্রিয়ার অবস্থানটা আরও অনেক খারাপ হতো। নিজের যোগ্যতায় আজকে প্রিয়া এইটুকু জায়গা তৈরি করতে পেরেছে। সে তার নিজের সন্তানটাকে বাঁচানোর জন্য মানুষের কাছে একটু সাহায্য চেয়েছে, সেখানেও তার মানে শান্তি নেই, সেখানেও সেটাকে নিয়ে তার বিক্রি করে খেতে হবে। তার চরিত্র হচ্ছে বিক্রি করে খাওয়া, বিক্রি করে ছাড়া সে আর অন্যভাবে তো মানে তার জীবন কাটাতে পারবে না। সে জানে, বুঝতে পেরে গেছে যে বিক্রি ছাড়া আমার জীবন চলবে না, আমাকে বিক্রি করেই খেতে হবে, অন্যভাবে আমি খেতে পারবো না। তাই তাকে নিয়ে যত কথাই বলা হোক না কেন নিজেকে ছোট লাগে, কি আর বলবো।
যাই হোক, এইটুকু কথাই আমি বলতে এসেছিলাম। আজকের ভিডিওটা খুব একটা বড় হলো না, ছোটই হলো, ঠিক আছে। তবুও মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বন্ধুরা দেখো, আজকেও শুরু থেকে এই অবধি আসলাম, এখনও ইন্ট্রোই দিইনি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করতে ভুলো না। তোমরা কমেন্ট কেন করছো না? আর ভিডিওতে লাইক করতে ভুলো না, ভিডিও ভালো লাগলে শেয়ার করো। আর যারা এখনও আমার বন্ধু হয়নি প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিও, যাতে যখনই আমি নতুন কোনো আপডেট নিয়ে আসবো অ্যাট ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো আর কি বলবো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে এখানেই রাখছি, টাটা।